থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। জি। তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। জি। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, একসময় রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে তো সেখানে উনি থার্ড ইয়ারে যখন ওঠেন তখন ওনার একটা রুমমেট আসে। জি। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করতো আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেইনি, বা সে বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। তারপর উনিও চিন্তা করলেন যে আমি থার্ড ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ ফার্স্ট ইয়ারে পড়ে, আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না। এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে, উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, তার নতুন রুমমেটের আচরণ খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না। তো সে পড়া থামে, তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই ফার্স্ট ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন, স্বাভাবিকভাবে কিন্তু অনেক প্রয়োজন হয়, যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে রাসেল ভাই ওই মেয়েটা যখন প্রথম আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসে খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউটাও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার, উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাত্রেবেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত, কিন্তু আঙ্গুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনটা পোস্টমর্টেম হবে, যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো, তখন মানে বিষয়টা সবার টনক নড়ল প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলের লাশের কিছু লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করা হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহাড় একটু করা হলো যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় এত ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে, এই জন্য মানুষ দিয়েই যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল তো ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি এটাই। তো তারপরে যখন এগুলো হচ্ছে না, তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এইগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারে, কিন্তু এগুলোই কেন করছে। এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটের একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো। যখন কমে আসা শুরু করলো, তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে ওনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো
যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মনে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখটুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসছে, মুখটুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মোছা আর খাওয়ার পরে মুখ মোছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আরেকটা বিষয় খেয়াল করতেন যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষে তার সাথে এই বিষয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি রাখ, উনি বেশ কিছুদিন ফলো করেছে এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সাথে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই, এই সুযোগে আমি দেখবো আসলে সে খাটের নিচে রাখেটা। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে, সাথে সাথে উনি সাংঘাতিক ভাবে শক্ট হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান এবং মানে কোনো মতে দ্রুত এটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে, ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন রাত সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তাহলে তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে দেখিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা কাজ করো, একটু বাড়িতে যাও, সপ্তাহখানিক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশনে আসে নাই ওখানে, বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতো সামনে তো আমার এক্সাম, আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বলে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। ওনারও এক্সাম ছিল, উনি তখন জেগে পড়ছিলেন। তো চিন্তা করছে ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন। প্রত্যেক রুমের সাথে বারান্দা আছে তো আবার ওখানে মানে হলগুলোতে। তো বারান্দায় আসেন। তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3 তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3 তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে ওই যে তার যে ফার্স্টের যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু আসলে এটা ছিল 3 তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3 তলায়, আর জানালায় কিন্তু শিক ছিল। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামড়ে ছিল সে ওখানে ডেড মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটাতে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা সেখানে ছোট, এতে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখে আসলে সত্যি রাসেল ভাই যে ও যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্ত তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত, যে মানে পায়ের ছাপটা যে পায়ের সাথে রক্ত লেগেছিল জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা সিল করে দেওয়া হয়, অনেক দিন সিল ছিল। তো মরিয়ম আন্টি বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই। তো এতটুকু বলছে রুমটা 3 তলাতে, এখন ওইটার কি অবস্থা, ওখানে কি থাকে কি থাকে না এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই।
কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না, কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। রাইট। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। রাজশাহী মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। আসলে ভাই আজকে দুটো ঘটনাই শ্মশান কেন্দ্রিক। প্রথম ঘটনাটা আমি শেয়ার করেছি, আজকে দ্বিতীয় ঘটনাটা শ্মশান কেন্দ্রিক, এটা আমি এখন বলবো। এটা আমাদের রাজবাড়ী জেলারই ধাওয়াপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার অধিবাসী আছেন তারা জানেন, ধাওয়াপাড়া একটা ঘাট আছে, ফেরিঘাটও আছে, ছোট একটা ফেরিঘাটও আছে এখনো। তো এখনো কিন্তু ধাওয়াপাড়ার ওই পাশে, নদীর পাশে কিছু জায়গা আছে যেখানে মানে শ্মশান হিসাবে ওই জায়গাটা পরিচিত। নদীর পাশেই দাহ করা হয়। তো এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা 70-এর দশকের একটি ঘটনা। ওই সময় ওই অঞ্চলে, এখন অবশ্য সেখানে হিন্দু বসতি অনেক কম, ওই সময় অঞ্চলে অনেক হিন্দু বসতি এবং সম্ভ্রান্ত কিছু হিন্দু পরিবার ওদিক দিয়ে থাকতেন। তো ওই সময় ওখানে ওই ঘাটে অনেক দূর দূরান্ত থেকে কিছু বাণিজ্যের কিছু নৌকা টোকা আসতো, অনেক বড় বড় নৌকা আসতো। সেই সুবাদে মানে ওখানে হিন্দুরা অনেক ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল আর কি। তো দেখা গেল ওই সময়ে একটা বড় শ্মশান ওই নদীর পাশ দিয়েই ছিল, যেখানে সব শ্রেণীর, মানে সে উঁচু নিচু যাই হোক, সেখানে ওখানে পোড়ানো হতো। তো একদিন রাতের বেলা, সন্ধ্যার পরে আর কি, 3টা লাশ আসলো এবং ওখানে কিন্তু ওই পোড়ানোর যেই একজন পুরোহিত যিনি দায়িত্ব পালন করতেন ছিলেন একজন ব্যক্তি, ওনার বাড়ি ওইখানেই ছিল, পাশেই ছিল, নদীর পাশে। তো এখন 3টা লাশ আসছে। আসার পর এখন সবাই মানে তারটা তাড়াহুড়া করছে যে আমাদেরটা আগে পুরান, আমাদেরটা আগে পুরান। এখন পুরোহিত বলছে যে যারটা আগে আসছে আমি তারটা আগে শুরু করব। এখন যিনি একটা সম্ভ্রান্ত পরিবারের একটা লাশ আসে, তার সাথে তার সন্তানরাও আসে। তখন তারা বলে যে আমাদের বাবারটা আগে পুরান, কারণ আমরা মানে বংশগত মর্যাদার দিক দিয়ে আমরা একটু আগে আছি। কিন্তু পুরোহিত উনি নাছরবান্দা, উনি বলেন না, আমি এইভাবে আগে পরে করব না, আগে যারা আসে তাদেরটা আমি আগে করব। তো এইভাবে প্রথমে একটা দুটা করতে করতে 3 নম্বরে যখন ওই লোকটার সিরিয়াল আসবে তার আগেই শ্মশানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ওইদিকে 2টা লাশ অলরেডি পোড়ানো শেষ। তখন ওইটা 3 নম্বরটা শুরু করার আগে বৃষ্টি আসে। তখন ওইখানে নদীর পার যেহেতু ওই ধরনের কোনো ব্যবস্থা নাই, কোনো একটা টিনের চালটালও ওখানে নাই, যার কারণে লাশটা ওইভাবে রেখেই তাড়াতাড়ি ওনারা ওখান থেকে সরে যান, কোনো একটা গাছের নিচে সরে যান। কিন্তু যখন ওনারা বৃষ্টি থামার পরে, কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়, বৃষ্টি থামার পরে আবার যখন কাছে আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই লাশের কাছে ছোট দুটো বাচ্চার মতো, মানে মানুষের অবয়ব, 2টা বাচ্চার মতো, ওরা যেন লাশের কাছে বসে কি যেন করছে। তখন ওনারা দূর থেকে বলছেন, এই তোমরা কে কে, এরকম কে কে বলে উঠেছে। তখন ওনারা খেয়াল করলেন ওই 2টা মানুষের মতো ওই অবয়বটা ওনাদের দিকে তাকালেন এবং তাকানোর পরে দৌড় দিয়ে মানে কোথায় যেন চলে গেলেন, হারিয়ে গেলেন হঠাৎ করে দৌড় দিয়ে হারিয়ে গেলেন। তো ওনারা যখন কাছে গেল লাশের কাছে, তখন দেখলো একটা মানে বিভৎস অবস্থা। দেখলো লাশের পা থেকে কোমর পর্যন্ত এই অংশটুকু মানে হাড় ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। তার মানে ওই দুটো মানে যে জিনিস বা জন্তু বলি বা মানুষ বলি যাই বলি না কেন, ওরা ওটা খেয়ে ফেলেছে। তো ওই সময় যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, ওই জায়গাটা ভেজা ছিল, কাদা হয়ে গিয়েছিল। তখন তারা দেখতে পেল যে এই যে দৌড় দিয়ে চলে গিয়েছে, ওইখানে মাটিতে ছাপ রয়ে গেছে। কিন্তু ছাপ দুটো তারা খেয়াল মনে করেছিল যে একটা ছোট দুটো বাচ্চা, তো বাচ্চাদের পায়ের ছাপ যেরকম হওয়ার কথা ছিল আসলে কিন্তু ওরকমটা ছিল না। পা মানে পায়ের ছাপটা ছিল, যারা দেখেছে আর কি, অনেক বড় ছিল এবং পায়ের ছাপটা ছিল গোলাকৃতির। মানুষের পা আসলে কিন্তু গোলাকৃতির হয় না, ওই দুটো প্রাণীর মানে পায়ের ছাপ দুটো ছিল গোলাকৃতি। তো যাই হোক, পুরোহিতকে ওই লোকটা, যে লোকটা মারা গিয়েছিলেন এবং যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, তার সন্তানেরা খুব দোষারোপ শুরু করলেন যে পুরোহিতকে বলেন, আপনি যদি আমার বাবার কাজটা আগে শুরু করতেন তাহলে আজকে তার লাশের সাথে এই ধরনের ঘটনা ঘটতো না। তারপরে যেহেতু বৃষ্টি এসেছে, তো খড়ি টড়িও ভিজে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, লাশটা আমরা মানে দাফন করে দিই। তখন মানে ছেলেরা যখন এই প্রস্তাব দিল, পুরোহিত বলে আচ্ছা ঠিক আছে আমরা দাফন করে দিই। তখন তাদের ধর্মীয় রিচুয়াল অনুযায়ী লাশটা দাফন করে যে যার বাড়িতে চলে আসে। তো ওই লোকটা 3টা সন্তান ছিল, যে লোকটা মারা গেছেন আর কি, 3টা সন্তান ছিল। পরের দিন বড় সন্তান
মানে তার অন্য ভাইদের কাছে বলছে যে আজকে রাত্রে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা হচ্ছে যে মনে হলো আমার বাবার কবর খুঁড়ে কিছু কয়েকটা জিনিস ঢুকে পড়ছে। এটা কি মানুষ না জন্তু এটা বোঝা গেল না, মানে কিছু একটা কবরের মধ্যে ঢুকছে। তখন মেজ সন্তান মানে মেজ ভাই এবং ছোট ভাই তারা বললো একই স্বপ্ন তো আমরাও দেখেছি, তাহলে নিশ্চয়ই এটা এখানে কোনো ঘটনা থাকতে পারে, নিশ্চয়ই আমাদের বাবার কবরে কিছু একটা হয়েছে। তখন তারা ওই পুরোহিতকে আবার ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর বললো যে চলেন আমরা সেখানে যাই, শ্মশানে যাই, আমার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে যাব। তো সেখানে যাওয়ার পর দেখুন না কবরটা স্বাভাবিক আছে, কিন্তু তারপরে তাদের মনের ভিতরে যে সন্দেহ খুঁতখুঁতি যাচ্ছে না। তখন বললাম আমরা কবরটা একটু খুঁড়ে দেখতে চাই যে আমার বাবার কবরটা অক্ষত আছে কিনা, মানে লাশ অক্ষত আছে কিনা। এমনিতেই তো অর্ধেক মানে কোনো কিছু হয়তো খেয়ে ফেলেছে। তো তখন তারা লাশটা খোঁড়ার পরে দেখলো যে না আসলে আসল ভাই তার বাবার কবরে যে দেহের যে অবশিষ্ট অংশ ছিল সেটাও নেই, পুরোটাই কঙ্কাল হয়ে আছে। তো মনে হচ্ছে যে আসলে সত্যি তারা যে স্বপ্ন দেখেছিল রাতের বেলাও তাই হয়েছে। তো এই ঘটনার পরে মানে পুরোহিত বলে যে আমার 30 বছরের এই অভিজ্ঞতায় এই ঘটনা আজই প্রথম। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আসলে শেষ হয় নাই। কারণ হলো ওই যে 3 সন্তান তারা চিন্তা করলো যে এই সাধারণ আমরা অনেক সম্ভ্রান্তশালী লোক, তো আমাদের লাশ আমরা এরপর থেকেই মানে আমাদের ফ্যামিলি লাশ আমরা এরপর থেকে এই সাধারণ এই শ্মশানে আমরা নিয়ে আসবো না, আমরা নিজেরাই একটা শ্মশান করব, যেখানে আমরা সহ সম্ভ্রান্ত যে পরিবারগুলো আছে অত্র অঞ্চলে তাদের লাশগুলো এখানে দাহ করা হবে। সাধারণ লোকদের লাশ, সাধারণ যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের লাশ এখানে দাহ করা হবে না। তো এরকম এখানে যখন দাহ করা শুরু হলো তখন দেখা গেল যেই ফ্যামিলির লাশ সেখানে পোড়ানো হয় ওই ফ্যামিলির প্রত্যেকেই অল্প কিছুদিনের মধ্যেই প্রত্যেকেই মারা যায়। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং এটা যখন জানাজানি হয়ে যায়, জানাজানি হওয়ার পরে সবাই মানে বলা শুরু করে এটা একটা অভিশপ্ত শ্মশান, যে এই শ্মশানে মানে লাশ পোড়ালে সেই ফ্যামিলির সবাই মারা যাবে। এই ধরনের একটা ঘটনা মানে কথা চতুর্দিকে এটা ছড়িয়ে যেতে থাকে। তখন কোন সম্ভ্রান্ত পরিবারের লোকও সেখানে লাশ দাহ করাতে আসে না, সবাই ওই পুরাতন কবরস্থানেই সেটা মানে লাশগুলোকে নিয়ে যায়। রাসেল ভাই ওই যেই সন্তানদের কথা বললাম 3 সন্তান, ওনাদের কিন্তু ফ্যামিলির প্রত্যেকেই খুব দ্রুতই মারা গিয়েছিল এবং ওনার ওই ফ্যামিলিতে আর কোনো কিন্তু ওয়ারিশ ছিল না, মানে সবাই এভাবে অতি দ্রুত মারা যায়। তাই যাই হোক রাসেল ভাই, ওই যে পুরোহিতের সাথে পরে কিছু ঘটনা ঘটে। তো পুরোহিত উনি একদিন রাতে ঘুমিয়েছিলেন, তো ওনার পরিচিত কণ্ঠেই প্রতিবেশী এক বন্ধু এসে, মানে একজন প্রতিবেশী তার বন্ধু, সে এসে তাকে ডাকাডাকি করছে যে পুরোহিত মশাই ওঠেন, একটা লাশ আসছে। তো উনি উঠছেন, যেহেতু উনি এই কাজটা সম্পাদন করেন তো পেশাগত কারণে তাকে যেতেই হবে। তো ওখানে উনি গেলেন, দেখলেন যে আরো তার পরিচিত গ্রামের 3-4 জন লোক দাঁড়ানো, সবকিছু রেডি, খড়ি সবকিছু রেডি আছে। তখন তো উনি দেখতে চাইলেন যে লাশটা কার, একটু দেখি। তো লাশটা কিন্তু ঢাকা ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ওই চিতার উপরে ঢাকা ছিল। বলে যে লাশটা আমি একটু দেখতে চাই। ঠিক আছে, লাশটা দেখেন। তো রাসেল ভাই যখন লাশের মুখের উপর থেকে ওই কাপড়টা সরানো হলো তখন পুরোহিত দেখলেন যে লাশটা ওখানে মানে রাখা হয়েছে সেটা আর কারো লাশ না, ওই পুরোহিতের নিজেরই লাশ সেটা। এই দৃশ্য দেখে পুরোহিত সাহেব সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে তার যখন জ্ঞান ফেরার পরে সবাই জিজ্ঞেস করে কি ঘটেছিল সেখানে। তো পুরোহিত সাহেব সেই ঘটনাটি মানে শেয়ার করেন, সবাইকে ঘটনাটা বলেন যে আমার সাথে আমি এরকম দেখেছি। তো রাসেল ভাই মানে মজার বিষয় হলো ধাওয়াপাড়া ঘাটের কাছে সেই শ্মশানটা কিন্তু এখনো আছে। এবং আরো মানে মজার বিষয় এই যে ছোট্ট দুটো মানে জন্তুর কথা আমি বলেছি, যে মানুষ নাকি আমরা জানি না, কারণ এটা কিন্তু এর অবয়ব পরিষ্কার ভাবে আজ পর্যন্ত দেখা যায়নি। এটা কিন্তু স্টিল নাও এটা ওখানে দেখা যায়, এখনো পর্যন্ত দেখা যায়। ওখানে যারা আছেন তারা অনেকেই এটা দেখেছেন। আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে মানে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা আজকে ইনশাআল্লাহ শুরু করবো। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তবে 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা।
তো ওই সময় ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় মানে ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যা বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যেন হ্যাঁ একটা কাজ হতো। বেশ মানে আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়, তাই ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের মানে সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো আর কি। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের মানে বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই, হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময় তো জাসিরের রাজবাড়ি কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল, পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু ওটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু মানে আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ি যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক মানে জঙ্গল দেখা পাওয়া যায়, ওই সময় আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তো বা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি, যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে, রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে, তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন, এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম দিন মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে, বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো, তখন বললো না এটা আবার আসছে, এখন আমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার মানে থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন মানে রাতের বেলা মানে বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল, এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার। তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বা অশরীরী কোনো কিছু এই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন আসলে ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে, পুলিশ আসার পর থেকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না, রাজবাড়ীর সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে।
যখন স্বীকারোক্তিমূলক জবাবদিহি মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচার আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নিয়ে ভালো রাসেল ভাই, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেওয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো উনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যেই অল্প কিছু আসামিরা ছিল যার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই ওনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না, সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, মানে কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে গেল। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন ভিতর জেল পুলিশটা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছে আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয় রাসেল ভাই, ওখানে সবাই আগুন বলে চিৎকার করে ওঠে জেলখানার মধ্যে। জেল পুলিশ আসে, বলে কি হয়েছে, বলে যে ওইখানে যে কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপরে আরেকদিন বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর কিসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে, বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে ওরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারপর ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে এই আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়।
হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মকভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি রেডি করো, তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো আসলে সে প্রথমে ফাঁসির ইটি রেডি করেছে, পরপর হঠাৎ করে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছেন এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তো, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোনো আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে আর কি, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানটাতেই যেন করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। তো এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। আসলে যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। রাসেল ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে কলিজাটা সে সম্পূর্ণই সে খেয়েছে, কাঁচাটাই খেয়েছে। কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহ তার আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরো হয়নি। আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো আগে ভাগে, কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় আছে তখন বলে যায় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে বল, কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, মানে সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। মৃত্যু অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ তার যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে সেলের মধ্যে কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশদের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যার ছিল কেউ কি সাক্ষ্য দেয়নি, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি, বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটাকে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান রাসেল ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে জানে না, কিন্তু অনেক মুরব্বী যারা এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি নামক একটা গ্রাম এলাকা আছে। সে এলাকায় আমাদের জেলার অত্যন্ত প্রাচীন এবং খুবই পরিচিত একটা অনেক বড় একটা শ্মশান আছে, যেটা আরকান্দি শ্মশান নামে পরিচিত।
তো আজকের ঘটনাটা মোটামুটি উইকেন্ড্রিক। তো আজকে শুরুতে একটা বিষয় আগে বলিনি, ঘটনার প্রথম অংশ যেটা, সেটা আজকে ঘটনা যাদেরকে নিয়ে মানে দুই ভাই, একজনের নাম রইসুদ্দিন আর একজনের নাম রহিমউদ্দিন, দুই ভাই। ওনারা পেশায় আসলে কাঠমিস্ত্রি ছিলেন। আচ্ছা। তো ওনারা কাঠমিস্ত্রি কাজ করলেও আসলে নিজেদের ঘর ওনারা আসলে কখনো তৈরি করেন নাই। একটা পর্যায়ে মনে হলো নিজেদের ঘরটা একটা সুন্দর করে করার দরকার। আচ্ছা। তো কারণ ঘর করতে গেলে কিন্তু আমরা গ্রাম দেশে যেটা বলি কামলা আমরা নিয়ে আসি আর কি বিভিন্ন জায়গা থেকে, মানে কাজে সহযোগিতা করার জন্য। তো ওনারা এরকম একজন কামলা নিয়ে আসলেন। এটা ঘটনা কিন্তু আসলে 1985 বা 86 সালের ঘটনা, এটা মানে শুরুর ঘটনাটা আর কি। তো একজন কামলা নিয়ে আসলেন। তো কামলা দেখে বুঝতে পারলেন যে ইনি সনাতন ধর্মাবলম্বী লোক। তো আনার পরে তখন কামলাকে বললো যে আপনার কি আরো কোনো সহযোগী লাগবে নাকি আপনি একা পারবেন? বলো আমার কোনো সহযোগী লাগবে না, আমি একাই সব কাজ করতে পারবো, আপনি খালি আমাকে দেখিয়ে দিবেন কি কি করতে হবে। তখন ওই দুই ভাই ওনারা দেখিয়ে দিলেন। ওনারা নিজেরাও যেহেতু কাঠমিস্ত্রি ছিলেন, ওনারা কাজ করেন এবং সাথে ওনাকে কিছু হেল্প করতে বলেন। ওনারা খুব ভালো কাজ করে, অনেকের কাজ উনি একাই করে। আবার যখন খাওয়া দাওয়ার সময় হয় রাসেল ভাই, এখানে আমরা একটা বিষয় জানি যে যারা আমরা গ্রাম দেশে যে কামলা বলি, ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন এবং ওনারা কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণ করেন, যেহেতু ওনাদের পরিশ্রমটা অনেক বেশি হয়। কিন্তু উনি খাবার খেতেন খুবই অল্প। ওই যে সনাতন ধর্মাবলম্বী যেই কামলাটা নিয়ে আসলো খুবই অল্প খাবার খেতেন এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় উনি খাবারই খেতেন না, এমনও হয়ে গেছে। এবং ওই বাড়িতেই পাশে একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরেই তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল যে কয়দিন কাজ হবে উনি ওখানেই থাকবেন। তো কাজ চলতে চলতে হঠাৎ একদিন সকালবেলা ওনাকে ডাকাডাকি করা হচ্ছে, উনি ঘর থেকে বের হচ্ছে না। যখন অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ঘর থেকে বের হচ্ছে না, তখন ওনারা দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে লোকটি আর জীবিত নেই। তো মনে হয়েছে যে উনি স্বাভাবিকভাবে মারা গেছেন, কারণ বয়স প্রায় ওনার 50+ ছিল। তো মনে হচ্ছে বেশি পরিশ্রম করেছে, স্বাভাবিকভাবে মারা যেতে পারে। কিন্তু রাসেল ভাই ওনার যে পরিচয়, ওনার বাড়ি কোথায়, ওনার ফ্যামিলিতে কতজন আছেন, এই মর্মে উনি তেমন কোনো কথা বলেন নাই ওই বাড়ির লোকদের। আচ্ছা। যার কারণে ওনার বাসা যে কোথায়, লাশ কিভাবে খবর দেবে, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। যেহেতু মারাই গেছেন এবং বোঝা যাচ্ছে যে উনি সনাতন ধর্মাবলম্বী, তো তার ধর্ম অনুযায়ী তাকে মানে দাহ করা হবে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিলেন। এবং স্থানীয় যারা ওই শ্মশানে যে পুরোহিত ছিলেন বা এই পুরানো সংক্রান্ত কাজ যিনি মানে তত্ত্বাবধান করতেন, তার সাথে যোগাযোগ করা হলে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটাকে দাহ করবো বলে সিদ্ধান্ত হলো আর কি। তো দাহ যেদিন করা হবে, মানে ওই দিনই হয়তো বিকালের দিকে সময় করেছিল যে আমরা এটাকে দাহ করব। তো যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, মানে ঝমঝম করে বৃষ্টি, এমনি তো তখন শ্রাবণ মাসের ছিল আর কি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে কোনো মতে মানে এখন সব কিছু ভিজে গেছে, যার কারণে মানে তাকে দাহ করাটা পসিবল হচ্ছিল না। তখন বলে যাচ্ছে ঠিক আছে দাহ করতে পারছি না, তো ওনাকে আমরা কবর দিয়ে দিই। তো তাকে মানে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তাকে যেভাবে কবর দেওয়া হয় তাকে সেভাবে কবর দিয়ে যে যার মতো চলে আসে। তো ঘটনা রাসেল ভাই প্রথম অংশ এখানেই শেষ। ওনার কথা অনেকে ভুলেই গেছে যে এরকম একজন লোক আসছিল বা এরকম মারা গেছে, ভুলেই গেছে আর কি। তো 88 বন্যা যখন হয় তখন রাজবাড়ী জেলার কিন্তু 97% অঞ্চলই মানে পানির নিচে তলিয়ে যায়। তো যথারীতি ওই আরকান্দি সহ ওই শ্মশান এলাকাটাও পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখন একটা দীর্ঘমেয়াদী বন্যাতে মানে সব শ্রমিকদেরই তো আসলে কাজ বলতে তেমন কিছু ছিল না। এই যে রইসুদ্দিন এবং রহিমউদ্দিন ওনাদেরও আসলে তেমন কোনো কাজ ছিল না। তখন ওরা চিন্তা করে আমরা কিভাবে চলবো, তাহলে একটা কাজ করি, আমরা একটু এই কিছুদিন যতদিন বন্যা থাকে আমরা মাছ ধরবো। তো ওনার প্রতিবেশীর একটা নৌকা ছিল, মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা। তো ওনারা দুই ভাই এবং ওই প্রতিবেশী দুইজন, এই 4 জন মিলে নৌকায় রাত্রেবেলা মাছ ধরতেন। তো একদিন মাছ ধরতে ধরতে, তো তখন আসলে কিন্তু যে 5 ব্যাটারির টর্চ ছিল, এখন তো সেটা দেখা যায় না আর কি, আমরা দেখেছি এক সময়, কিন্তু ওই সময় আবার 5 ব্যাটারির টর্চ গুলো অনেকের কাছেই থাকতো, বিশেষ করে গ্রামে অনেকের কাছেই 5 ব্যাটারির টর্চ গুলো থাকতো। তো ওনারা 5 ব্যাটারির টর্চ দিয়ে রাতের বেলা দেখতেন মাছ কোথায় আছে। আর আমরা গ্রাম দেশে যেটা বলি ট্যাটা বলি, ট্যাটা, এই ট্যাটা দিয়ে মাছের শরীর আঘাত করা হয়, তখন মাছ মারা যায় আর কি। তো ওই ট্যাটা নিয়ে ওনারা দেখতেন, যেখানে ওই মাছ দেখতেন ওই ট্যাটা দিয়ে আঘাত করতেন, পরে মাছটাকে নৌকায় তুলে নিয়ে আসতেন। তো এভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ একটা মানে প্রকাণ্ড আকৃতির একটা মাছ ওনার টর্চের লাইটে মানে ধরা পড়লো আর কি, টর্চের আলোতে ধরা পড়লো। তখন কিন্তু মাছটা মানে সাধারণত দেখা যায় যে যদি বড় ধরনের কোনো আলো মাছের উপর ফেলা হয়, মাছগুলো সাধারণত নড়াচড়া কম করে ওই আলোর কারণে,
কিন্তু দেখা যায় মাছটার উপর আলোটা পড়ার পরও মাছটা খুব সাবলীল ভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে। তখন ওনারা চিন্তা করেন এত বড় মাছ, তাহলে আমাদের অবশ্যই মাছটার পিছু নেই, আস্তে আস্তে পিছু নিতে থাকি। তো ওনারাও আস্তে আস্তে নৌকা নিয়ে মাছটার পিছু নিতে থাকে। এখন দেখে যে মাছটা আস্তে আস্তে ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে। তো ওনারাও যথারীতি শ্মশানের দিকে চলে গেল। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে, শ্মশানে কিন্তু অনেক ঝোপঝাড় থাকে, তো একটা ঝোপের মধ্যে মনে হলো মাছটা হারিয়ে গেছে। তখন ওনারা খুব আস্তে আস্তে খোঁজার চেষ্টা করলো, কিন্তু মাছটার কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ওনারা চিন্তা করলেন এত বড় একটা মাছ যেহেতু এই টুকের মধ্যে আছে, সুতরাং আমরা এই বড় মাছটার কথা কাউকে বলবো না, আমরাই পরের দিন এসে আবার এটাকে খোঁজার চেষ্টা করব। তো ওনারাও কাউকে কিছু বলেন নাই, কারণ বললেই তো লোকজন এসে আবার সেটাকে খোঁজাখুঁজি শুরু করবে। তো ওনারা পরের দিন এসে 7-5 না ভেবে ওনারা সরাসরি অন্যদিকে মাছ না ধরতে গিয়ে সরাসরি শ্মশানের মধ্যে নৌকা নিয়ে ঢুকে গেছে এবং শ্মশানের বিভিন্ন ঝোপঝাড়ের পাশ দিয়ে আলো দেখছে যে ওই মাছটা কোথায় পাওয়া যায়। কিন্তু ওই দিন ওই মাছটা ওনারা কোথাও পান নাই, তবে অন্যান্য কিছু ছোট ছোট মাছ, মাঝারি সাইজের কিছু মাছ ওনারা পেয়েছিলেন। তো ওনারা যখন মাছগুলো ধরে নিয়ে আসেন, তখন অন্যান্য যে মাঝিরা বলে যে কি ব্যাপার, তোমরা আজকে তো ভালোই মাছ পেয়েছো, কোথা থেকে পেলে? বলে যে শ্মশানের ভিতর থেকে ধরেছি। তখন আশেপাশের মাঝিদের সবাই তখন ইন্টারেস্ট, শ্মশানের মধ্যে মনে হয় মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যাবে অন্য জায়গা থেকে। পরের দিন সবাই শ্মশানের দিকে যাওয়া শুরু করেছে যে হ্যাঁ, এখানে আমরা বড় বড় মাছ পাবো। এখন দেখা যাচ্ছে যে সবাই যাওয়ার ফলে ওনারা তো পড়ে গেছেন বিপদে, যে তাহলে মনে হয় বড় মাছটা অন্য কেউ, ওই মাছটা অন্য কেউ দেখে ফেলবে, তারা হয়তো ধরে ফেলবে আর কি। তো যাই হোক, বেশ কিছু লোকজন এসেছে। তো রাসেল ভাই, এইখানে একটা বিষয় বলে রাখি, এই শ্মশানের মাছ যারা অন্য সাইডে একটু মাছ ধরে শ্মশানের দিকে আসতো, তো মাছ পাওয়ার পরিবর্তে উল্টে আরো মাছ আরো নৌকা থেকে ফেলে দিতে হতো। কি কারণে? মাঝে মাঝে হঠাৎ করে ওই যারা মাছ ধরতে আসতো তারা ফিল করতো তাদের নৌকাটা আটকে গেছে, সামনে এগোচ্ছে, কোনো মতে এক চুলো সামনে এগোচ্ছে না, না সামনে এগোচ্ছে না পিছোচ্ছে। আর নৌকা যদি নিচে কোনো কিছুর সাথে জড়িয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু নৌকাটা মুভ করবে, ওই জায়গাতে না আসলে মুভ করবে, কিন্তু নৌকাটা এমন ভাবে পানির উপরে ছিল, মনে হচ্ছে যে নিচের থেকে শক্ত কোনো কিছুর উপরে ওইটা একদম গেঁথে দেওয়া হয়েছে, এক চুলো নৌকাটা নড়ছে না। তখন নিচে নেমেও কোনোভাবেই নৌকার নিচে মনে হয় কিছুই নেই, কিন্তু তারপরও কেন নৌকাটা এইভাবে? তখন ওনারা শুনেছে যে কখনো যদি এরকম হয়, তাহলে নৌকার কোনো মাছটা হয়তো বা নিচে ফেলে দিলে নৌকাটা আবার স্বাভাবিকভাবে চলতে পারে। তো সত্যি নৌকা থেকে 2-3টা মাছ যদি, ওই ধরা মাছ যদি নিচে ছেড়ে দেওয়া হতো, দেখলো মাছগুলো অদৃশ্য হয়ে গেছে, নিচে পড়েই স্বাভাবিকভাবে তলিয়ে গেছে এবং নৌকাটাও স্বাভাবিকভাবে চলা শুরু করেছে। তখন দেখা গেল এই কথা যখন রটে গেল যে না, শ্মশানের ভিতরে মাছ ধরতে গেলে নৌকা এরকম আটকে যাচ্ছে এবং যা মাছ ধরেছিল উল্টা আরো ফেলে দিয়ে সেখান থেকে চলে আসতে হচ্ছে। তখন দেখা গেল আর শ্মশানে কেউ মাছ ধরতে যাচ্ছে না। কিন্তু ওই যে ওনারা যারা প্রথম দিকে যারা ওই বড় মাছের সাথে যে নৌকাটা ছিল আর কি, রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের, ওনাদের নৌকা কখনো এই ধরনের সম্মুখীন হয়নি, যার কারণে ওনারা ওই বড় মাছটা খুঁজেই যাচ্ছিলেন। তো সত্যি একদিন বড় মাছটা ওনাদের আবার সামনে চলে আসে। আচ্ছা। তো যখন চলে আসার পরে ওনারা টেটাটা রেডি ছিল, ঠিক যখনই মারতে যাবেন হঠাৎ করে দেখেন যে মাছটা আবার অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ওনাদের নৌকাটা আবার ওই প্রথমবারের মতো আমাদের অভিজ্ঞতা যে আবার ওই ঠিক শক্তর মতো, মনে হয় নিচ থেকে কেউ ওটাকে আটকিয়ে রেখেছে। আচ্ছা। তখন একজনকে পাঠালেন যে তুমি একটু নিচে যাও, যে দেখো কি অবস্থা। তখন সেও খুব সাহসী ছিল, ওরা 4 জন ছিল মোটামুটি নৌকাতে, 4 জন। তো সে নিচে যাওয়ার পরে দেখে যে এই লোকটা আর উঠে আসছে না উপরে। তখন সবাই চিন্তিত হলেন, কি ব্যাপার, ডুব দিলে এতক্ষণে উঠে আসছে না, সবাই খুব চিন্তিত হয়ে পড়লো এবং ওনারা ফিল করলো যে নৌকার নিচে কি যেন মনে হচ্ছে যে খুব একটা ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবং কিছু সময় পরে হঠাৎ মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস ওই লোকটাকে ছুঁড়ে নৌকার উপরে ফেলে দিয়েছে এবং ওই লোকটার সমস্ত শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, মনে হয় যে তাকে খুব মারাত্মকভাবে জখম করেছে আর কি। তো এই দৃশ্য দেখার পরে ওনারা খুব ভয় পেয়ে যান এবং যখন ওই লোকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু আবার আসল ভাই ওই মাছটা আবার ভেসে ওঠে, একা একাই ভেসে ওঠে বড় মাছটা। তখন ওনারা চিন্তা করেন আর এটাকে ছেড়ে দেওয়া যাবে না। তখন কিন্তু ওই 5 ব্যাটারি যে লাইটটা ছিল ওটা মাছের শরীরে ধরে আর সাথে সাথে টেটা দিয়ে আঘাত করে। তো টেটা দিয়ে আঘাত করার সাথে সাথে ওনারা যখন আস্তে আস্তে মাছটাকে টেনে তুলছিল পানির থেকে, যখনই উপরে তোলা হলো তখন ওনারা দেখলেন এই মাছ, এটা আসলে আর মাছ না,
ওই যে কিছুদিন আগে, বছরখানেক আগে যেই কামলাটা মারা গিয়েছিল, এটা আসলে সেই লোকটার মৃতদেহ। এই দৃশ্য দেখুন আর সাংঘাতিকভাবে ভয় পেয়ে যান, খুব চিৎকার চেঁচামেচি শুরু করেন, ট্যাটা ফেলে দিয়ে। তখন আবার নৌকাটা স্বাভাবিক হয়ে গেছে, তখন তাড়াতাড়ি নৌকা নিয়ে ওখান থেকে বের হয়ে আসেন। এবং ওই যে লোকটা প্রথমে জখম হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কিন্তু রাসেল ভাই যে মানে জবান বন্ধ হয়ে যাওয়া যেটা বলি, উনি কিন্তু আর কথা বলতে পারতেন না। এবং ওই সময় অস্ট্রেলিয়ার এই বন্যাতে মানে তাকে চিকিৎসা করানোর মতো কারণ অনেক দূরে নিয়ে যেতে হবে নৌকা দিয়ে, সেই আপনার রাজবাড়ী সদর হসপিটালে। এরকম অবস্থা আসলে ওইভাবে ছিল না, ওনার খুবই অবস্থা খারাপ ছিল। তো ওনাকে যখন বলা হয়েছিল তুমি নিচে কি করেছিলে, কি দেখেছিলে, তো উনি মানে ইশারা ইঙ্গিতে বোঝাতেন যে বড় আকারের একটা মানুষের মতো। এবং উনি ওই লোকটা বারবার ওই রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের ওই ঘরটা দেখাতেন, যেই ঘরে ওই সেই কামলাটা ঘুমাতো। আচ্ছা। তো এরপর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, যে ওই ব্যক্তিটা মারা যান, উনি মারাত্মকভাবে জখম ছিলেন, ওই ব্যক্তির সাথে আরেকজন যিনি ছিলেন উনিও অস্বাভাবিকভাবে মারা যান। অস্বাভাবিকভাবে বলতে হঠাৎ করে খুব জ্বর আসে, জ্বর আসার সাথে সাথে হয়তো বা ঘন্টাখানেক পরে উনি মারা যান। এরপর রইসুদ্দিন এবং রহিমউদ্দিন এই দুই ভাই বেঁচে ছিলেন। তো এই দুই ভাইয়ের ফ্যামিলির প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মানে বছর খানেকের মধ্যে তার ফ্যামিলির প্রত্যেকেই মারা যান। যখন ফ্যামিলির প্রত্যেকেই মারা যায়, তারপরে এই দুই ভাই মানে বদ্ধ উন্মাদ হয়ে যায়। এবং ওই এলাকাতে এই রইসুদ্দিন এবং রহিমউদ্দিন উন্মাদ হয়ে ঘুরে বেড়াতো, অনেকদিন এভাবে ঘুরে বেরিয়েছে। তো গত 10 থেকে 12 বছর হলো ওনাদেরকে আর দেখা যায় না, হয়তো বা কোথাও চলে গেছে বা জীবিত নাই, এমন হতে পারে আর কি। তো রাসেল ভাই ওই যে লোকটা যিনি ওই কামলা দিতে এসেছিলেন, আসলে উনি কোথা থেকে এসেছিলেন, উনি আসলে কি ছিলেন, উনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে এই যে বড় মাছের একটা বিষয়, যে তারপরে মাছের টেটা দিয়ে আঘাত করার পরে যখন টেনে তোলার সময় দেখা গেল ওই লোকটারই মৃতদেহ, এবং তাকে ওইভাবে আঘাত করার পরে, মাছটাকে আঘাত করার পরে এই যে 4 জন ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু এবং 2 জনের উন্মাদ হয়ে যাওয়া, এটা আসলে ভাইয়া এটা রহস্যই রয়ে গেছে আমাদের ওই অঞ্চলে, যেটা আমাদের ওই বিশেষ করে বালিয়াকান্দির আরকান্দি অঞ্চলে এটা মোটামুটি একটা পরিচিত একটা ঘটনা আর কি। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট ঘটনা। আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার রাজধারপুর গ্রামের একটি ঘটনা বলতে চাই। তুমি লিসেনারদেরকে থ্যাঙ্কস, আর রাসেল ভাইকে থ্যাঙ্কস আমার সুযোগ দেওয়ার জন্য। আবার বলি না রাসেল, আমার গলার অবস্থা আজকে খুব খারাপ। 4 বছরের মধ্যে আজকে প্রথম ভাঙা গলা নিয়ে আজকে আমি আসছি আর কি গল্প বলার। কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ। আমি শুরু করছি আমার প্রথম ঘটনাটি যেটা এটি আমাদের রাজবাড়ী জেলার মানে এটা বালিয়াকান্দি থানার খুব কাছাকাছি পড়েছে আর কি, রাজধারপুর গ্রাম। তো ওই গ্রামে রহমত আলী নামে একজন ব্যক্তি থাকতেন। ওনার বয়স প্রায়, এখন যে ঘটনাটি বলছি এটা মোটামুটি 1982-83 সালের দিককার ঘটনা। তো রহমত আলী ওনার বয়স আসলে 50 কি 55 এরকম সময় মানে বয়সের মধ্যে ছিলেন আর কি। ওই গ্রামে ওই রাজধারপুর যে হাট হয় প্রতি সপ্তাহে একবার, ওই হাটে মানে আশেপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে লোকজন আসে হাট করার জন্য। তো ওখানে একটা কথা প্রচলিত ছিল যে ওই হাটে মানে অনেক জিন নাকি এসে বাজার করতে আসে, কিন্তু সেটা বোঝা যায় না, এটাও খালি শোনা যেত, কেউ কখনো দেখেনি। তো ওই রহমত আলীর ওনার একটা ইচ্ছা হলো যে উনি এই জিনিসটা দেখবে আসলে এটা হয় কিনা, বাস্তব কিনা, যেহেতু এটা কথা প্রচলিত আছে। তো উনি বেশ কয়েক হাট উনি একটু নজরদারি করলেন, কিন্তু ওনার চোখে অস্বাভাবিক তেমন কিছুই পড়েনি। তো একদিন হাঁটাহাঁটি করছে উনি নিজেই এসে, তো হঠাৎ এক ব্যক্তির সাথে ওনার ধাক্কা লাগে। সময়টা ছিল তখন শীতকাল। এক ব্যক্তির সাথে ওনার ধাক্কা লাগার পরে উনি ফিল করলেন যে লোকটার সাথে ওনার ধাক্কা লাগলো মানে তার শরীরটা মানে অস্বাভাবিক রকমের গরম, মানে শরীরের এই ধরনের উত্তাপ সাধারণত মানে স্বাভাবিক মানুষের থাকে না। তখন উনি চিন্তা করলেন যে এই লোকটার মানে শরীরের উত্তাপ তো এরকম সাধারণ মানুষের মতো নয়, সুতরাং এর পিছু আমি নিতে পারি। তো উনি আকার আকৃতিতে স্বাভাবিকই ছিলেন ওই লোকটা। তো দেখলেন যে অন্য লোকরা যেভাবে বাজারের কাপড়ের বা অন্য কোনো ধরনের ব্যাগ ট্যাগ নিয়ে যারা বাজার করেন, ওনার হাতে ওই ধরনের কোনো ব্যাগ নেই। ওনার হাতে একটা মাটির হাড়ি, চারদিকে দড়ি দিয়ে বাঁধা, মানে হাতে ঝুলিয়ে রেখেছে, মোটামুটি মাঝারি সাইজের একটা হাড়ি। বিভিন্ন এ দোকান ও দোকান গিয়ে উনি বিভিন্ন ধরনের জিনিস কিনছে। কিন্তু রাসেল ভাই উনি যত বাজারই করুক না কেন, যখন হাড়ির মধ্যে রাখে ওই হাড়িটা কিন্তু কখনো পূর্ণ হচ্ছে না। উনি এটাও খেয়াল করছে, এবং এটা খেয়াল করার পর ওনার মনে আরো দৃঢ় বিশ্বাস যে মানে জন্মে যায়, আমি এতদিন ধরে যাকে খুঁজছি এরাই হচ্ছে সেই টাইপের জিনিস। তো উনি চিন্তা করেন আজকে এর পিছু নেবে, কোথায় যায়, কেননা একটু সাহসী লোক ছিলেন, এই জন্য উনি কাউকে কিছু বলছিলেন না। তো উনি মানে তার অনুসরণ করছিলেন। তো দেখলেন যে যখন সন্ধ্যা নেমে যাবে ভাব বা মানে পরন্ত বিকেল আর কি, তখন ওই লোকটা বাজার থেকে বের হয়ে গেল এবং উনি তার পিছু নিলেন আর কি। তো ওই বাজার থেকে আসলে ভাই বেশ দূরে 1-1.5 কিলোমিটার দূরে একটি জায়গা আছে। তো ওই জায়গাটির নাম হচ্ছে জকির ভিটা, সবাই ওখানে জকির ভিটা বলে। আসলে গ্রামে সাধারণত মানুষের যে অ্যাকচুয়াল নামগুলো থাকে মানুষ মানে অনেকে শর্ট করে বলে আর কি, আসলে তার নাম ছিল জাকের।
ওটা ওই জাকের জকি হয়ে গেছে আর কি, জকির ভিটা নামে ওটা সবাই বেশি পরিচিত ছিল। তো ওই লোকটা মানে যেদিক দিয়ে যাচ্ছিল ওইদিকে সাধারণত লোকজন থাকে না, এখন ওই সময় তো আরো অনেক আগে অবস্থা, তখন লোকজন জনবসতি ওখানে অনেক কম ছিল। তো উনি ওই জকির ভিটার দিকে যাচ্ছিলেন, আচ্ছা, ওই লোকটি যার পিছু নিয়েছে আর কি রহমত মিয়া আর কি। তো জকির ভিটা সম্পর্কে রাসেল ভাই একটা কথা না বললেই না, কারণ জকির ভিটা নিয়েই মানে মোটামুটি মেইন জিনিসটা সূত্রপাত। ওখানে জাকির নামে একজন ব্যক্তি ছিলেন, ওনার স্ত্রী এবং ওনার 7 জন সন্তান ছিলেন। তো কোনো কারণ ছাড়াই হঠাৎ, কারণ ওনারা এমন একটা জায়গায় থাকতেন, চতুর্দিকে বিশাল মাঠ, মাঠের এক প্রান্তে শুধু একটাই বাড়ি, তার আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। তো কোনো কারণ ছাড়াই একদিন মানে লোকজন দেখলো যে ওনার বাসার মানে 9 জন সদস্যই মৃত পড়ে আছে, কিন্তু মানে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, মানে এরকম কোনো বিষয় ফাইন্ড আউট করা যায় না। সবাই বলে তাকে মানে ওই ফ্যামিলি সবাইকে জিনে মেরে ফেলেছে, এরকম একটা কথা প্রচলিত হয়ে গেল। এবং রাতের বেলা রাসেল ভাই অনেকেই যখন ওই জকির ভিটার পাশ দিয়ে আসতো তখন দেখতো, অনেকেই এটা দেখেছে, এখনো তারা দেখেছে, তারা এখনো জীবিত আছে, যে অনেকেই দেখতো যে ওই অনেকগুলো মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢাকা, বেশ কিছু লোক কান্নাকাটি করছে, চতুর্দিকে বেশ কিছু লোক মৃতদেহগুলো দেখছে, তাকে দেখছে। এই দৃশ্য যখন মানুষ হাঁটার পথে দেখতো তখন অনেকেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে যেত। আশেপাশে একটা মানে কথা ছড়িয়ে গেছিল, এটা হচ্ছে একটা হন্টেড প্লেস, এটা এখানে ভূত থাকে, এখানে আশেপাশ দিয়ে যাওয়া যাবে। এই জন্য ওইটার আশেপাশ দিয়ে কোনো লোকও যেত না পারতপক্ষে, মানে বিশেষ করে সন্ধ্যার সময় তো নাই, দিনের বেলাও না পারতপক্ষে, আর রাতের বেলা তো প্রশ্নই আসে না। আচ্ছা, তো তখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছিল। তখন উনি ওই লোকটার পিছু নিয়েছে, পিছু নিতে নিতে তখন দেখছে ওই লোকটা, যে সামনে যে লোকটা যাকে জিন মনে করেছে আর কি, সে সোজা হেঁটে হেঁটে ওই জকির ভিটার একটা ভাঙাচোরা বাড়ি আছে, যে বাড়িতে কোনো লোকজন থাকে না আর কি, সোজা ওই ঘরে ঢুকে গেল। তখন উনিও মানে কি মনে করে হয়তো বা ওনার মাথায় কি কাজ করেছিল উনি নিজেও জানে না, উনিও ওইটা যে একটা ভয়ঙ্কর প্লেস উনি ওটা ভুলে গেছে, উনিও সোজা হেঁটে ঘরের মধ্যে চলে গেছে। এরপরে কি হয়েছে ওনার মনে নেই। ওনার যখন সেন্স ফেরে তখন দেখে ওনার চতুর্দিকে ওনার বাড়ির লোকজন, তো উনি বাড়ির উঠানেই শুয়ে আছে। তখন ওনার যখন জ্ঞান ফেরে সবাই বলে যে রহমত তুমি 7 মাস কোথায় ছিলা? উনি বলে 7 মাস, আমি তো গতকালকেই হাট থেকে মানে বাসায় আসার আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম। 7 মাস হবে কেন? বলে তুমি যখন যাচ্ছিলে তখন তো শীতকাল, দেখো তো এখন কি শীতকাল কিনা। বলে না, আসলে তো শীতকাল না, এখন তো গরমকাল। উনি অবাক হয়ে যায় যে আমি এক রাতের মধ্যে কিভাবে, আমি সেন্সলেস হয়ে তারপর কিভাবে 7 মাস চলে গেল, আমি কোথায় ছিলাম, এই 7 মাস আমি কি অবস্থায় ছিলাম, উনি কিছুই বলতে পারেন। আরো যে মানে ভয়ঙ্কর ব্যাপার আছে ভাই, উনি ওনার হাতে একটা আংটি আবিষ্কার করেন। এই আংটিটা আবিষ্কার করার পর ওনাকে জিজ্ঞেস করে এই আংটি তুমি কোথায় পেলে, উনি কিছুই বলতে পারে না যে আংটিটা কোথা থেকে আসলো। তো যাই হোক, উনি যেহেতু ওনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে, পরিবারের সদস্যরা সবাই সেবা শুশ্রূষা করে ওনাকে চিন্তা করেন ওনাকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, এতদিন কোথায় ছিল। ওনাকে যখনই খাওয়াতে গেছে উনি বলতে আমার তো পেট ভরা, আমি তো খাবো না। মনে হয়েছিল আমি মাত্রই খেয়েছি, ওনাকে কিছুতেই খাওয়াতে পারেন না, মানে আমার যদি পেট ভরা থাকে তো আমি কেন খাবো। তো এইভাবে 1 বেলা 2 বেলা, 1 দিন 2 দিন, এইভাবে রাসেল ভাই টানা 3 মাস চলে গেছে, উনি কিচ্ছু খায় না। আশেপাশে চতুর্দিকে থেকে লোকজন ওনাকে দেখতে আসে, রহমত আলীকে, যে কি এক আজব লোক, 3 মাস ধরে সে কিছুই খায় না। তো ওনাকে যখন জিজ্ঞেস করে বলে আমার ক্ষুধা লাগে না, তো আমি কি করবো? তখন মানে ওনার বাড়ির লোকজন বললো যে তোমার হাতে তো আগে আংটিটা ছিল না, এই আংটিটা যেহেতু আসছে মনে হয় এই আংটিটা কোনো ওই জিন টিন দিয়েছে বা জিন টিন পরিয়ে দিয়েছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তুমি আংটিটা খুলে ফেলো, তাহলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আংটিটা যখন খুলে ফেললো তখন প্রবলেম হলো আর একটা, সেটা হলো ওনার এখন এমন ক্ষুধা মানে লাগে যে উনি প্রায় 20-30 জন লোকের খাবার একাই খেয়ে ফেলে, এবং খাবার 5 মিনিটের মধ্যে ওনার আবার ক্ষুধা লাগে। এবং যখন রান্না করা কোনো খাবার থাকে না তখন যে কাঁচা তরকারি সেটাও খাওয়া শুরু করে। এমনকি ক্ষুধার যন্ত্রণা পাশের যে সমস্ত বাড়ি ঘর আছে সেইখানে গাছের যে সমস্ত কাঁচা ফলমূল সেগুলো পর্যন্ত খাওয়া শুরু করেছে, ওনার এত ক্ষুধা লেগেছে। এটার অদ্ভুত ব্যাপার আছে ভাই। তারপরে যখন ওনাকে বলা হলো তাহলে আংটিটা তোমাকে আবার পরিয়ে দেয়, যখন আবার আংটিটা পরিয়ে দিয়েছে আবার ওনার সমস্যার সমাধান হয়ে গেছে, আর তখন আবার ওই ক্ষুধা লাগে না, আবার ওই আগের মতো। তখন লোকজন খুব ভালো করে ধরেছে যে আসলে তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তুমি একটু বলো, নিশ্চয়ই তুমি কোনো কিছু লুকাচ্ছ আমাদের কাছে। তখন উনি
বলে যে আমার আসলে অত কিছু মনে নাই, তবে একটা বিষয় ওনার মনে আছে, উনি স্বপ্নে দেখেছিল যে জিনিসটা, যেটা তাকে স্বপ্নের মধ্যে বলেছিল, যে উনি যখন ওখানে গিয়েছিল এবং যখন ফেরত আসে এর মাঝে ওনার একটু মনে আসে যে ওনার মানে আফসা আফসা মনে আসে যে কেউ ওনাকে বলেছিল যে তুমি যে এখানে আসছো এই কথাটা যদি কাউকে তুমি বলো তাহলে মানে তোমার বংশের অনেক ক্ষতি হয়ে যাবে, এবং তুমি কখনোই এই আংটিটার বিষয়ে কোনো কথা বলবা না, এবং তুমি যে এখানে একটা জিনের পিছু নিয়ে এখানে আসছিলে, আমরা যে এখানে থাকি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। তো এই কথা ভাই রাসেল ভাই যখন পরিবারের চাপে, মানে উনি আসলে এমন একটা সিচুয়েশনে ছিলেন, মানে চতুর্দিকে মানুষের হাসাহাসি মানে তামাশা, যে একবার খাওয়া শুরু করে রাক্ষসের মতো আবার কিছুই খায় না, এই তামাশার কারণে শেষে বাধ্য হয় উনি এটা বলতে। তো যখন রাসেল ভাই উনি এটা বলে দেন, বলার পরপরই কিন্তু রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান, এবং উনি যে ওই যে অজ্ঞান হন, ওনার আর কখনোই জ্ঞান ফেরেনি, উনি মারা যান আর কি। তো উনি মারা যাওয়ার পর তখন ওনার ফ্যামিলির সাথে ঘটতে থাকে আর একটা ঘটনা। ওনার ছেলে রাজবাড়ি সোনাপুর যে জায়গাটা আছে বালিয়াকান্দি উপজেলার, ওই সোনাপুর একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। তো ওনার ছেলে তার বাবাকে মানে দাফন করার আগে ওই আংটিটা খুলে রেখে দিয়েছিলেন তার কাছে। তো আংটিটা খুলে রেখে দেওয়ার পর ওনার ছেলে একটা অদ্ভুত স্বপ্ন দেখতো। ওনার ছেলে স্বপ্ন দেখতো যে সে একটা ঘরের মধ্যে, কিন্তু ঘরের আসবাবপত্র গুলা খুব ভাঙাচোরা এবং চতুর্দিকে মাকড়সার জাল, এবং সেখানে একটা বৃদ্ধ মহিলা বসে আছে এবং সে একটা মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে। যখন তার ছেলে ওই মৃতদেহ কাছে যায় এবং মৃতদেহের উপর থেকে সাদা কাপড়টা সরায়, তখন দেখে যে ওই যে লাশটা শুয়ে আছে সেটা ওই ছেলেটার লাশ, এবং ওই মৃতদেহ ওই মহিলাটা বলে যে এই আংটিটা ফেরত দিয়ে যাবে, তা না হলে তোর অবস্থা তোর বাবার মতো হবে। তো সে এরকম বারবার কয়েকবার স্বপ্ন দেখে, কিন্তু তখন স্বপ্ন দেখার পর উনি কিছুই বুঝতে পারে না কোথায় গিয়ে আংটি ফেরত দেবে, কিভাবে করবে, উনি কিছুই বুঝতে পারে না। তো একজন হুজুরের কাছে এই বিষয়ে পরামর্শ করে। তো পরামর্শ করার পরে হুজুর বলে তুমি যদি আবার স্বপ্নে দেখো তখন তুমি জিজ্ঞেস করবা যে আমি আংটিটা কিভাবে ফেরত দিব। তো আবার এই একই স্বপ্ন যখন দেখে তখন উনি বলে যে এই আংটিটা আমি কিভাবে ফেরত দিব। তখন বলে যে তুই তোর বাবার কবরের পায়ের কাছে এই আংটিটা রেখে আসবি। তো সত্যি একদিন গিয়ে ওনার বাবার কবরের পায়ের কাছে আংটিটা রেখে আসে। তো তারপরে ওই ফ্যামিলিতে কোনো ঘটনা ঘটেনি। রাসেল ভাই ওই যে জকির ভিটা সেটা মানে 88 বন্যার সময় ওটা তো প্রথমত পানিতে মানে ঢাকা পড়ে যায়, তারপরে ওটা এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যায় মনে হয় ওখানে কোনো উঁচু জায়গাই ছিল না। ভাই আমি এখন যে ঘটনা বলি চাপাধার বিল বলে যেটাকে, যারা অন্তত ফরিদপুরের মধুখালীর আশেপাশে যারা আছেন তারা এই বিলটার সাথে অবশ্যই নাম শুনে থাকবে। অত্যন্ত বিখ্যাত একটা বিল চাপাধার বিল। ভাটিয়াপাড়া ট্রেনে যদি কেউ যায় সেক্ষেত্রে অবশ্যই চাপাধার বিলের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, অসাধারণ একটা দৃশ্য চাপাধার বিলের। মাসুম ভাই মনে হয় গেছেন, মাসুম ভাই বলছেন মানে গেছেন চাপাধার বিলে। আচ্ছা, চাপাধার বিলের ঘটনাটা আমি আসলে বলবো। সেটা হচ্ছে ঘটনাটি 1999 সালের দিকের ঘটনা। আচ্ছা, তো যেই ভাই এটা শেয়ার করেছে ওনার বাড়ি ওখানেই মধুখালীতে, ওনার বাড়ি চাপাধার বিলের পাশে ওনার বাড়ি আর কি। তো উনি যখন পড়তেন একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওখানে ওনার একজন বন্ধু ছিল, তার বাড়ি আবার টঙ্গীতে। আচ্ছা, তো ওনার বন্ধু বলেছিল যে উনি কখনো রাতের বেলা মাছ ধরা দেখেননি, যেহেতু শহর এলাকার এসে থাকতেন না, তো ওইভাবে রাতের বেলা কোনো মাছ ধরা দেখেনি। তো ওনার খুব ইচ্ছা, উনি শুনেছিলেন চাপাধার বিলে সারা রাত ধরে মাছ ধরে, যারা জেলে আছে তারা সারা রাত ধরে মাছ ধরে। তো ওনার খুব ইচ্ছা হয়েছে যে চাপাধার বিল গিয়ে উনি মাছ ধরা দেখেন। তো ওনার বন্ধুকে রিকোয়েস্ট করে তো এক ছুটিতে বর্ষাকালে আর কি ওই ছুটিতে চাপাধার বিলে মাছ ধরা দেখতে আসে। তো দিনের বেলা একজন মাঝির সাথে, স্থানীয় এক পরিচিত মাঝির সাথে কথা বলে, তো বলে যে ঠিক আছে রাতের বেলা আজকে যখন মাছ ধরবো তোমাদেরকে সাথে নিয়ে মাছ ধরবো এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ওই ছেলেটা খুব এক্সাইটেড ছিল, জীবনের প্রথম মাছ ধরা দেখবে এভাবে রাতের বেলা। তো রাতের বেলা যখন রাসেল ভাই মাছ ধরা শুরু করেছে, এরকম ঘুরে বিভিন্ন জায়গায় মাছ ধরা দেখছে এবং খুব মজা করছে। তো হঠাৎ এক সময় মাঝিকে বলল যে চাচা ওই যে ওদিকে বেশ কিছু বড় বড় তাল গাছ দেখা যাচ্ছে, আপনি ওই নৌকাটা নিয়ে একটু তাল গাছের দিকে চলেন না, ওইদিকে একটু তাল গাছ, মানে রাতের বেলাতে এইভাবে তাল গাছের নিচ দিয়ে হেঁটে গেছি, কিন্তু পানির মানে নৌকা করে যে তাল গাছের নিচ দিয়ে যাবো এমন কখনো আমি দেখিনি, এক্সপিরিয়েন্সটা আমার নাই। তো চলেন। তো মাঝি মানে ওই যে জেলে সে কিছুতেই ওই তাল গাছের নিচ দিয়ে যাবে না, না ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে নিয়ে যাই, বলে না ওদিক দিয়েই চলেন। তো ঠিক আছে, বলে তাহলে এক কাজ করো, ভালো করে তোমরা সবাই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও।
তো অন্য ওই নৌকা আরো যারা ছিল সবাই ফোন নিল, ওই ছেলেটা বলতেছে যে এই বিজ্ঞানের এই যুগে এসেও আপনারা কি এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন, যেদিকে গেলে ভয় পাবেন বা এইসব কিছু হবে? বলে না, তোমার সাথে এই বিষয়ে তর্কে যাবো না, তুমি যদি পারো তো আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুনিয়ে এটা তোমার জন্য ভালো হবে। তো সে বিষয়টা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বিষয়টা এড়িয়ে দেয় আর কি। তো সত্যি উনি নৌকা নিয়ে ওইদিকে তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। তো যখন তাল গাছটা পার হয়ে গেছে, হঠাৎ ওই যে ছেলেটা, ওর নাম ছিল রফিক, তো ওই ছেলেটা হঠাৎ করে মানে মানে শরীরে খিচুড়ি উঠে গেছে। তো ওই মাঝি মানে যে ছেলেটার মাধ্যম দিয়ে ওই রফিক ছেলেটা আসছে আর কি, তাকে বলছে যে তোমার ওই রফিকের কি মানে মৃগী রোগের সমস্যা আছে কিনা। তখন ও বলছে যে না, ওর তো যতদিন ওর সাথে পরিচয় আছে কখনো তো এরকম সমস্যা দেখি নাই। তখন মাঝি বলছে তাহলে আমি যেটা ধরেছি সেটাই ঘটেছে। উনি বলে যে তাড়াতাড়ি এখন আমি নৌকা নিয়ে চলে যাব, ওকে দ্রুত তোমার বাসায় নিয়ে যাও এবং আগামীকালকেই ওকে ঢাকায় পাঠাই দিবা, ও যেন আর এখানে না থাকে। তো কেন কি এই বিষয়ে বেশ কিছু উনি কোনো উত্তর উনি দেন নাই, বলে যেটা বলছি সেটাই করো। তো সত্যি তাড়াতাড়ি নৌকা নিয়ে উনি কিনারে চলে যান। সেখান থেকে ছেলেটাকে মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটু সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে, মানে একদম স্বাভাবিক। যখন তার জ্ঞান ফেরে একদম স্বাভাবিক আর কি, তার কিছুই মনে নাই। ঠিক ওই সময় যতক্ষণ সেন্সলেস ছিল তখনই মানে ওই সময়টুকু শুধু মনে নাই, তাছাড়া সবকিছু সে স্বাভাবিক আছে। তখন বলে তুমি তাড়াতাড়ি কালকে ঢাকায় চলে যাও। বলে যে না, আমি আরেকটু ঘুরতে চাই। বলে যে না, তোমাকে তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, সমস্যা আছে। যাক, সে মন খারাপ করেই ঢাকায় চলে আসে রাসেল ভাই। তো ঢাকায় চলে আসার পরে ওই যে মাঝি তখন ওই ছেলেটাকে বলে, যে ওই স্থানীয় যে ছেলেটা, তাকে বলে যে আসলে কেন ওই দিক দিয়ে উনি নৌকাটা নিয়ে যেতে চান নাই। কারণ ওদিক দিয়ে নাকি যখন ওনারা অনেক সময় দেখেন যে পানির নিচ থেকে মানে কি যেন একটা প্রাণী, লেজ বিশিষ্ট একটা প্রাণী, বড় আকারের প্রাণী, ঠিক বানরও না, বানর থেকে অনেক বড় টাইপের একটা প্রাণী, রাতের বেলা আবসা অন্ধকার বেলা চাঁদের আলো তোমরা দেখেন পানির নিচ থেকে উঠে এই তাল গাছ বেয়ে তাল গাছের মাথায় চলে যাচ্ছে। এই জিনিসটা দেখে ওনারা ভয়ে কখনো তাল গাছের আশেপাশে যেতেন না। ওনারা বুঝতেন এটা অস্বাভাবিক কিছু, ওনারা ভয় পেতেন, যেহেতু ওদের ওই সময় অনেক লোক ছিল এবং ওই ছেলেটার বারবার রিকোয়েস্টে ওনারা ওখানে গিয়েছিলেন এবং এই কারণে বলে নিয়েছিলেন যে আয়াতুল কুরসি পড়ে নিতে। তো যাই হোক, এটার মাঝি পরবর্তী শেয়ার করেন, আমি তো তখন ওইটা ওইভাবে বলি নাই, বললে পারে তোমরা ভয় পেতে, আরো ভয় পেতে, এই জন্য আমি ওইটা ওইভাবে বলি নাই। তা যাই হোক, ওই ছেলেটা চলে যায় রাসেল ভাই। এখন ওই ছেলেটা যখন ওর বাড়ি টঙ্গীতে যখন চলে আসে, তো আসার পরে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তো ওর পাশের বাসার লোক একদিন মানে তার বাড়ির ছাদে রাতের বেলা খুব গরম ছিল আর কি। তো গরমকালে মানে বর্ষাকাল যখন হয় আর কি, এমনিতে গরম থাকে, বৃষ্টিও থাকে। তো গরমের কারণে উনি ছাদে রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে উনি পায়চারি করছিলেন। তো হঠাৎ দেখলেন ওনার পাশের বাড়ির থেকে মানে দরজা খুলে কি যেন একটা বের হলো, মানে একটা মানুষই বের হলো। বের হয়ে ওই বাড়ির উঠানে অনেকগুলো গাছ ছিল, বিশেষ করে বড় একটা আম গাছ ছিল। তো ওই লোকটা আম গাছটা বেয়ে বেয়ে খুব সুন্দর ভাবে এমন ভাবে উঠে চলে গেল যে মনে হচ্ছে সে মাটিতেই হেঁটে যাচ্ছে, এত স্বাভাবিক ভাবে আম গাছটা বেয়ে উপরে উঠে গেল। এবং উনি আফসালতে দেখছেন আম গাছের বিভিন্ন ডালে ওই লোকটা হেঁটে বেড়াচ্ছে অনায়াসে। এবং যখন নেমে আসছে রাসেল ভাই, তখন ঠিক মাথাটা নিচের দিক দিয়ে উনি নেমে আসছেন, উল্টো হওয়ার কথা ছিল। তো এটা দেখে উনি সাংঘাতিক ভয় পান এবং উনি দেখেন যে যাকে তিনি দেখলেন সেটা আসলে আর কেউ না, তার বাড়ির প্রতিবেশীর নাম, ছেলেটার নাম হচ্ছে রফিক। এটা উনি দেখে খুব ভয় পান। উনি পরের দিন ওর বাবা মাকে বলেন যে আপনার ছেলের মানে কি কোনো সমস্যা? বলে না, তো কোনো সমস্যা তো নাই, সে তো স্বাভাবিক। বলে না, আমি তো রাতের বেলা এরকম দেখলাম। বলে যে এরকম তো আমরা তো টের পাইনি, কারণ রাতের বেলা সে বের হয় কি বের হয় না আমরা একটু বুঝতে পারি না। তার বাবা মা একটু বয়স্ক লোক, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এই জন্য ওনারা এটা বুঝতে পারেন না। তো রফিকের যখন জিজ্ঞেস করা হয়েছিল, রফিক বলে যে তার কোনো মনেই থাকে না, সে ঘুমিয়ে যায়, কিন্তু তার কোনো সেন্সই নাই যে সে আসলে গাছে ওঠে কি ওঠে না বা এভাবে হাঁটে কিনা, এটা তার কোনো সেন্স নেই। তো রাসেল ভাই এরকম এটা 1 দিন 2 দিন না, প্রতিনিয়ত এটা ঘটতে থাকে। সে ঘুমের ঘোরে শুধু গাছেই না, বিভিন্ন সময় বাড়ির মানে উঁচু মানে দেখা যাচ্ছে যে তার বাড়ি ছিল 2তলা বিশিষ্ট, 2তলার রেলিং এর উপর দিয়ে সে অনায়াসে হেঁটে যাচ্ছে, যেটা হয়তো বা কোনো মানে বিশেষ করে বানর বা এই টাইপের কোনো প্রাণী যেরকম খুব মানে খুব স্বাভাবিকভাবে কোনো চিকন জিনিসের উপর হেঁটে যেতে পারে। অনেকেই ঘুমের ঘোরে হাঁটেন এবং এটা অনেকের অভ্যেসও থাকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে জিনিসগুলো মানুষের পক্ষে ঘটানো সম্ভব না সেই জিনিসগুলো উনি ঘটাচ্ছেন। তো যখন রাসেল ভাই এই ধরনের বিষয়টা সবার দৃষ্টিগোচর হলো, তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।
যে না এটা তো স্বাভাবিক কিছু না। প্রথমে মনে করছিল যে স্লিপ ওয়াকিং যেটা আমরা যেটা বলি, এক্স্যাক্টলি আমি তাই বলছি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে না তো সে তো স্বাভাবিক, তার তো এরকম কোনো প্রবলেম আমরা এরকম কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক। কারণ এরকম হওয়ার পরে রোগীর ভিতরে যে ধরনের উপসর্গ দেখা যায় ডাক্তার তার কিছুই খুঁজে পাচ্ছে না। ডাক্তার বললো যে ওর মনে হয় অন্য কোনো সমস্যা আছে, ওর মনে ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমের ট্যাবলেট দিয়ে দিয়েছি, সে ভালো করে ঘুমাক। কিন্তু আসলে ঘুমের ট্যাবলেট দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তারপরে ভালো একজন কবিরাজের শরণাপন্ন হয়। তো কবিরাজ যখন তাকে দেখার পরে বলছে যে আসলে মানে আপনার ছেলে সাথে যেটা রয়েছে সেটা হঠাৎ করেই চলে আসছে তার সাথে, এবং এর ছেড়ে কখনোই যাবে না। এখন উপায় একটাই, এর সাথে যেটা আছে তাকে মেরে ফেলতে হবে। তো কবিরাজ তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে আসলে ভাই ওই যেই জিন জাতীয় বা যেটাই বলি তার সাথে যেটা চলে আসছিল তাকে বন্দি করুক বা হত্যা করুক, মানে সে বলেছে সে এটাকে হত্যা করেছে। আসলে তারপরে সে কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। 1 বছরের কথা বলছেন আপনি? হ্যাঁ, 1 বছর মানে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, এবং হঠাৎ তার কিন্তু কোনো কিছু ধরা পড়ছিল না, ডাক্তার সব চলছিল, সবকিছু চলছিল, এবং তারা যথেষ্ট মানে সম্পদশালী ছিল, এমন না যে তার চিকিৎসা তাকে সুতরাং ভালোভাবে চিকিৎসা করেছেন, মানে মাদ্রাজ, ভেলোর এই সমস্ত জায়গা থেকে ট্রিটমেন্ট করে, কিন্তু ওখানকার ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। ঠিক 1 বছরের মাথায় হঠাৎ করে দেখা যায় তার 2টো কিডনি ড্যামেজ। মানে এতদিন পর্যন্ত কোনো কিছু ধরাই যায় না, কিছুই ধরা যায়, কিন্তু অসুস্থ, কিন্তু কিছু ধরা পড়ছে না। মানে হঠাৎ করে দেখা যায় 2টো কিডনি ড্যামেজ, এবং যখন আসলে এমন ভাবে সেটা হয়েছিল যে ওই অবস্থায় নতুন করে কিডনি রিপ্লেস করা অত তাড়াতাড়ি পসিবল ছিল না। এবং আবার যখন কবিরাজকে দেখিয়েছে বলছে যে এখন মানে আপনারা যদি রিপ্লেস করতেও চান আবার কিডনি লাগালেও ও কিডনি আবারও নষ্ট হয়ে যাবে, আপনার ছেলের বাঁচানোর কোনো উপায়ই নেই। রাসেল ভাই ওই 1 বছরের মাথায় রফিক মারা যান। তো চাপাধার বিল এখনো আছে রাসেল ভাই, সেই তাল গাছগুলো এখনো আছে, যারা ওই ভাটিয়াপাড়া ট্রেনে যাওয়ার সময় সেই তাল গাছগুলো এখনো দেখা যায়। রাসেল এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কিছু অসময়ে এমন এমন জায়গা দিয়ে চলাফেরা করি, অনেক সময় অনেক মুরব্বীরা আমাদেরকে নিষেধ করেন, আমরা কিন্তু হয়তো আমরা চিন্তা করি আমরা আধুনিক, আমরা অনেক কিছু তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে এড়িয়ে দিই, কিন্তু আসলে কিন্তু অনেক কিছু মানে আমাদের মেনে চলা উচিত। আমরা কুসংস্কার মনে করে সবকিছু এড়িয়ে চলা উচিত না।